ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। অভিনন্দন জানাচ্ছি আমাদের ইলেকট্রিসিটি বেসিক ইলেকট্রিসিটি কোর্সের প্রথম ক্লাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এখানে ক্লাসে আছো মেবি সবাই প্রথম পর্ব, তাই না? না স্যার, আমার দ্বিতীয় পর্বে। ও, দ্বিতীয় পর্বেরও আছো না? জি স্যার, মেকানিক্যালেরও ছিল না প্রথম সেমিস্টারে। আচ্ছা আচ্ছা, তাহলে স্যার তোমরা আমি প্রথম পর্ব স্যার। প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বিভিন্ন সেমিস্টারেরই থাকে। তো মেকানিক্যাল সেকেন্ড সেমিস্টার, অন্য কোনো ডিপার্টমেন্টের হয়তো প্রথম সেমিস্টারে আছে। হ্যাঁ, তো তো তোমাদের হচ্ছে ডিপ্লোমার জার্নি কেবল শুরু, মাত্র শুরু। হ্যাঁ, তাহলে শুরুর দিক থেকে যদি একটু পড়াশোনা করো তাহলে পরে তোমরা ডিপ্লোমাতে এসে, সাধারণত এসএসসির পরে এসে অনেকের সমস্যা মনে হয়, এই প্র্যাকটিক্যাল করো, এই অ্যাসাইনমেন্ট করো, নানান একটা হিজিবিজি অবস্থা। তার মধ্যে যে থিওরি সময়গুলো পাওয়া যায় খুবই কম সময় পাওয়া যায়, অল্প একটু সময়। তারপরে দেখা যায় যে মিড টার্ম পরীক্ষা, আবার ফাইনাল পরীক্ষা, তার মাঝখানে নানান ধরনের ছুটি ছাটা, সবকিছু মিলিয়ে একটু শুরুতে সামাল দিতে মনে হয় যে কোথায় এসে পড়লাম, শুধু পরীক্ষা আর পরীক্ষা। তার মাঝখানে যদি অল্প একটু পড়াশোনা করো তাহলেই ভালো কিছু করা সম্ভব। আর শুরুর দিকে ফার্স্ট সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারের দিকে যদি একটু নিজেকে গুছাই নিতে পারো, আর যেহেতু তোমরা অনলাইনে এখন অনেক কিছু তথ্য পাও, অলরেডি তোমরা একটা ভালো প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে গেছো, তার মানে অবশ্যই তোমরা বিভিন্ন তথ্য সম্পর্কে অবশ্যই ভালো কিছু জানো, যা আমাদের সময় ছিল না। আমরা তখন এত কিছু পাইতাম না, এত কিছু অ্যাভেলেবল ছিল না। তারপরে আমরা এত দূর উঠে আসছি। তোমাদের কাছে যেহেতু এখন তথ্য প্রযুক্তি অনেক সহজ করে দিছে যোগাযোগ ব্যবস্থা, তোমরা আরো ভালো কিছু করবা এই প্রত্যাশা। সেজন্য সামান্য একটু করে চেষ্টা করবা। পড়াশোনা কঠিন নয়, খুবই সহজ, অল্প একটু বুঝে বুঝে পড়তে হবে শুধু, তাছাড়া আর কিছুই নয়। হুম। তা আমাদের হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি এই কোর্সটা একদম খুবই এলিমিনেটরি, একদম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হোক, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট হোক, যেই ডিপার্টমেন্টেরই থাকুক, এই কোর্সটা একদম বেসিক কিছু জিনিস নিয়ে গঠিত। এইখানে ইলেকট্রিসিটি সম্পর্কে এবং ইলেকট্রিক্যাল টেকনোলজির, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, বিদ্যুৎ সম্পর্কিত খুবই বেসিক এবং একদম এলিমিনেটরি যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো সব এখানে আলোকপাত করা। তুমি এখন যে ডিপার্টমেন্টেরই হও না কেন, হতে পারো সিভিল ডিপার্টমেন্ট, বাট তোমার বাড়িতেও ইলেকট্রিসিটি আছে, তুমি একটা ইঞ্জিনিয়ার হবা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তার মানে তোমার সবকিছু সম্পর্কে বেসিক কিছু নলেজ থাকা উচিত। সেই চিন্তাধারা থেকেই হয়তো কারিকুলামে এই বিষয়টাকে অ্যাড করছে। তারপরেও কিছু কিছু ডিপার্টমেন্টের জন্য হয়তো নাই, যাদের আছে সবাই সবাই একটু পড়াশোনা করলে এই বিষয়টা খুবই ইজি। এবং এখানে যে জিনিসগুলো আছে ম্যাক্সিমাম ক্লাস 9-10-এ যারা তোমরা ফিজিক্স পড়ে আসছো, কেমিস্ট্রি পড়ে আসছো, তাদের কাছে কিছু না, খুবই সহজ একটা বিষয়। তারপরেও বাদ বাকি যা কিছু গাইড লাগে, সাজেশন লাগে, পরীক্ষার শেষে প্রিপারেশনের জন্য কি কি পড়বা, কোথা থেকে কি পড়বা, কোনটা কোনটা বেশি করে পড়তে হবে, এবং সার্বিক যে সকল গাইডলাইন লাগে সেগুলোর জন্য আমি তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ। হুম, আশা করি এইটাতে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা। খুবই সহজ একটা বিষয়, গল্পের মতো লেখা যাবে টুকটাক কিছু জিনিস, যেগুলো আসলে একটু পড়তে হবে। আর যেগুলো ম্যাথ, ম্যাথ তো হচ্ছে কনসেপ্ট। তুমি যদি কোনো যোগ বিয়োগ গুণ ভাগ পারো, সূত্র জানো, একটু কনসেপ্ট যদি জানো, তাহলে অবশ্যই ম্যাথ যেখান থেকেই দিক না কেন, যত কঠিন ম্যাথই দিক, তুমি পারবা, এতটুকু বিশ্বাস রাখো। শুধু ক্লাস, কয়েকটা ক্লাস, খুব বেশি ক্লাস লাগবে না হয়তো এখানে, কারণ এখানে আগেই বলছি একদম বেসিক ইলিমিনেটরি যে বিষয়গুলো, দেখা গেল বিদ্যুৎ কি, কারেন্ট ভোল্টেজ কি, তারপরে পরিবাহী কি, অপরিবাহী কি, তারপরে তোমার বাসা বাড়িতে যে তোমরা বিদ্যুৎ ব্যবহার করো তার আর্থিং কি, এই সকল যে বিষয়গুলো আছে, সুইচ কি, তারপরে একটা নিয়ন্ত্রণ যন্ত্র কি, একটা রক্ষণ যন্ত্র কি, যেমন ফিউজ থাকে, সার্কিট ব্রেকার থাকে, এই ধরনের একদম খুবই বেসিক জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, তাই ভয় পাওয়ার কিছু নাই, খুবই সহজ বিষয়। একটু পড়াশোনা করবা, আমি বাদ বাকি সহযোগিতা করতেছি, তোমরা একটু চোখ বুলাবা তাহলেই হবে। তাহলে আমরা হচ্ছে আজকে পড়াশোনার দিকে চলে আসি। পড়াশোনা করব আমরা মূলত হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি, চ্যাপ্টার 1, ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি। অর্থাৎ একটা ইলেকট্রিসিটিটা কি এবং তার প্রকৃতি কি, সেই ধরনের এই টপিকসের উপরে আমাদের আজকের আলোচনা। তাহলে ইলেকট্রিসিটি বলতে আমরা বুঝি যে বিদ্যুৎ। বিদ্যুৎ হচ্ছে কি, একটা এমন এক ধরনের
শক্তি, যেটা আমরা কি করতে পারি না, চোখে দেখতে পারি না, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে কোনো কিছু দিয়ে আমরা এটারে উপলব্ধি করতে পারি না, বাট এটা উপলব্ধি করা যায়, বাট এটা আমরা চোখে দেখতে পারি না। এরকম একটা অদৃশ্য বিষয় যা আমাদেরকে দৈনন্দিন নানান ভাবে উপকৃত করে, নানান শক্তি দেয়। যেমন আমরা লাইটের আলো পাচ্ছি, এই বিদ্যুৎকে কনভার্ট করে, বিদ্যুৎ যে শক্তি আছে, ইলেকট্রিসিটি যে শক্তি, সেটাকে আমরা আলোক শক্তিতে রূপান্তর করছি। আমার মাথার উপরে ফ্যান ঘুরতেছে, আমরা বাতাস, বায়ু শক্তি পাচ্ছি, ওই ইলেকট্রিসিটি কনভার্ট হয়ে এখানে আসতেছে। ঠিক আছে, তো এগুলো সবগুলা মূলত একটা ইলেকট্রিসিটির এক রূপ থেকে আরেক রূপে আমরা এটা সুফল ভোগ করতেছি। ঠিক আছে, খুবই সহজ বিষয়। তাই ইলেকট্রিসিটিটা কি এবং তার প্রকৃতি কি, এই ধরনের বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনা। তো ইলেকট্রিসিটি আমরা পড়তে যাওয়ার আগে আমরা একটু আগে পড়ে আসি যে এই ইলেকট্রিসিটি তথা কারেন্ট, এই কারেন্টটা প্রবাহিত হয় হচ্ছে যে কোনো একটা ম্যাটেরিয়াল দিয়ে। যেমন আমাদের বাসা বাড়িতে বিদ্যুৎ প্রবাহিত হয় কি, এই যে বিভিন্ন কপার ওয়্যার বা তার দিয়ে। তো এই যে তার অথবা একটা কাঠের মধ্য দিয়ে যদি আমরা বিদ্যুৎ দিতে চাই, বিদ্যুৎ যায় না। শুকনা কাপড়ের মধ্যে যদি আমরা ইলেকট্রিসিটি দেই, শর্ট করে না। তারপরে যদি ভেজা কাপড়ে দেই তাহলে আমাদের বিদ্যুৎ শর্ট করবে। অথবা যদি কল আমরা কাঁচা কাঠ দেই অথবা বাঁশ দেই, তাহলে সেখান দিয়ে আমাদেরকে ইলেকট্রিসিটি শর্ট করে। তো এই বিষয়গুলা, অথবা দেখা গেল যে আমরা একটু হালকা ভেজা ভেজা কোনো কিছুতে পরে যদি আমরা বিদ্যুৎ ধরি, তখন আমাদেরকে হালকা কিছু শর্ট করে, অর্থাৎ আমাদেরকে একটা ঝাঁকুনি দেয়। এই ধরনের যে বিষয়গুলো, এগুলো কেন হয়, যে তাদের ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার উপর ভিত্তি করে, যে তারা পরিবাহী নাকি অপরিবাহী নাকি অর্ধ পরিবাহী। এই যে যাই হোক, আমাদের একটা ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হোক, কম প্রবাহিত হোক অথবা প্রবাহিত না হোক, মূলত এটা একটা ম্যাটেরিয়াল। হ্যাঁ, মূলত এটা একটা ম্যাটেরিয়াল, একটা ম্যাটেরিয়াল। আর প্রত্যেকটা ম্যাটেরিয়াল গঠিত হয় কি নিয়ে? প্রত্যেকটা ম্যাটেরিয়াল গঠিত হয় পরমাণু নামক অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দ্বারা। প্রত্যেকটা ম্যাটেরিয়াল গঠিত হয়। আমাদের ইলেকট্রিসিটি প্রবাহিত হবে, ইলেকট্রিসিটি মানেই কারেন্ট। কারেন্ট এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আই প্রবাহ হয় কন্ডাক্টর দিয়ে, সাধারণত কন্ডাক্টর। কন্ডাক্টর গুলো কিসের তৈরি? কন্ডাক্টর গুলো হয়তো পারে কপারের তৈরি, অ্যালুমিনিয়ামের তৈরি, এক কথায় যে কোনো মেটালের তৈরি। অর্থাৎ আমাদের যে কারেন্ট প্রবাহ হবে, আমাদের মেটাল দ্বারা বিদ্যুৎ প্রবাহিত হয়। তো মেটাল হোক অথবা ম্যাটেরিয়াল হোক, সেটা যাই হোক না কেন, সেটা গঠনের ক্ষুদ্রতম একক কি? গঠনের ক্ষুদ্রতম একক, ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যাটম। অর্থাৎ যে কোনো একটা পরমাণু বা ম্যাটেরিয়াল গঠিত হয় অসংখ্য পরমাণুর মাধ্যমে। যেমন আমার বডি বা মানব দেহ গঠিত হয় কি? অসংখ্য টিস্যু তথা সেলের সমন্বয়ে। যে কোনো ম্যাটেরিয়াল গঠিত হয় হচ্ছে অসংখ্য অ্যাটমের মাধ্যমে। তো এই অ্যাটমটা কি? অ্যাটমটা হচ্ছে কি? অ্যাটমটা হচ্ছে যে কোনো একটা পদার্থ অথবা মেটাল এর ক্ষুদ্রতম একটা কণিকা, ক্ষুদ্রতম একটা একক। এই অ্যাটমটা কয়টা অংশ থাকে? একটা অ্যাটমসের দুইটা অংশ থাকে। একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। এটা তোমরা অবশ্যই এসএসসি তে যারা সায়েন্স পড়ে আসছো তারা অবশ্যই জানো যে একটা অ্যাটমের দুইটা অংশ থাকে, একটা নিউক্লিয়াস, একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। তাহলে এই অ্যাটমের অংশ হচ্ছে দুইটা, একটা অংশ আর বাহিরে আরেকটা অংশ। ভিতরের অংশটাকে বলতেছি আমরা হচ্ছে নিউক্লিয়াস, ভিতরের অংশটাকে বলতেছি নিউক্লিয়াস, আর বাহিরেরটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? একটা অ্যাটমসের মূল কণিকা কি কি? এটার মূল কণিকা, একটা অ্যাটমসের মূল যে কণিকা, একটা অ্যাটমসের মূল কণিকা হচ্ছে তিন ধরনের। এক হচ্ছে ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন, আর তিন হচ্ছে নিউট্রন। তিনটা হচ্ছে মূল কণিকা। স্থায়ী কণিকা হচ্ছে তিনটা, এছাড়াও আরো বিভিন্ন ধরনের কণিকা আছে।
মেসন, পাইয়ন, নিউরন। এইগুলো অস্থায়ী কণিকা বা ওইগুলো স্থায়ী না। স্থায়ী কণিকা হচ্ছে একটা অ্যাটমসের মূল কণিকা। মূল স্থায়ী কণিকা হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন আর হচ্ছে নিউট্রন। তাহলে তিনটা আছে কণিকা, আমার একটা অ্যাটমের অংশ হচ্ছে দুইটা, তাহলে এই দুই অংশের মধ্যে অবশ্যই তিনজন থাকবে, এই তিনটা থাকবে। তো এই নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। প্রোটন হচ্ছে পি, নিউট্রন হচ্ছে এন, আর ইলেকট্রন হচ্ছে ই। তাহলে নিউক্লিয়াসের ভিতরে কে কে থাকে? প্রোটন থাকে আর হচ্ছে নিউট্রন থাকে। আর এক্সট্রা নিউক্লিয়াসে কে থাকে? এক্সট্রা নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে, ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এখন এক্সট্রা নিউক্লিয়াসে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে বিভিন্ন কক্ষে সজ্জিত আকারে। এইটা হচ্ছে প্রথম কক্ষ, ধরো প্রথম কক্ষ। এটা হচ্ছে দ্বিতীয় কক্ষ, কক্ষপথ। আর তারপরে এটা ধরো তৃতীয় কক্ষপথ। তো এরকম এক্সট্রা নিউক্লিয়াসে ইলেকট্রনগুলো বিভিন্ন স্তরে সজ্জিত অবস্থায় থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাটমসের গঠন। এটা হচ্ছে একটা অ্যাটমসের অ্যাটমের গঠন। এটা হচ্ছে একটা অ্যাটমের গঠন, যে কোনো একটা অ্যাটম। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন, বাহিরে থাকবে ইলেকট্রন। তো এই বিভিন্ন কক্ষপথে কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সমান সমান সূত্র হচ্ছে 2n²। 2 একটা কনস্ট্যান্ট, n হচ্ছে কি? নাম্বার অফ কক্ষপথের নাম্বার। তাহলে বাহিরে যে ইলেকট্রনগুলো থাকবে সেটা সজ্জিত থাকবে কি আকারে? 2n², এই সূত্র অনুসারে। তাহলে কক্ষপথ যদি 1 নাম্বার হয়, প্রথম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষ n এর মান 1। তাহলে ইলেকট্রনের সংখ্যা কতগুলো হবে? ইলেকট্রনের সংখ্যা আমরা জানি 2n²। তাহলে 2, n মানে হচ্ছে 1, তার উপরে স্কয়ার, তাহলে হয় হচ্ছে 2টা। দ্বিতীয় কক্ষে n ইকুয়াল হচ্ছে 2, অতএব ইলেকট্রনের সংখ্যা হবে কতগুলা? 2n²। তাহলে 2 থাকলো, n মানে হচ্ছে এবার দ্বিতীয় কক্ষপথের জন্য 2, তার উপরে স্কয়ার, তাহলে হয় হচ্ছে কত? 2 এর উপর স্কয়ার মানে হয় 4, 4 কে 2 দ্বারা গুণ করলে হয় 8। তাহলে 8টা। তার মানে প্রথম কক্ষে ইলেকট্রন থাকবে 2টা, দ্বিতীয় কক্ষে ইলেকট্রন থাকবে 8টা। এরপরে তৃতীয় কক্ষে কয়টা ইলেকট্রন থাকতে পারে? তৃতীয় কক্ষে n এর মান হচ্ছে 3, তাহলে ইলেকট্রনের সংখ্যা হবে 2, n মানে 3, তার উপরে স্কয়ার, তাহলে 3 এর উপরে স্কয়ার মানে 9, 9 কে 2 দ্বারা গুণ করলে হয় 18টা, অথবা 8টা। যদি সে 18টা না পায় তাহলে সে 8টাতেও থাকতে পারে। ঠিক আছে, এই হচ্ছে একটা পরমাণুর গঠন, একটা অ্যাটমসের গঠন। হ্যাঁ, একটা অ্যাটমসের গঠন। তাহলে পরমাণুর তাহলে মূল কণিকাগুলো কি কি? একটা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন এইটা হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনগুলো হচ্ছে কি? নেগেটিভ। প্রোটনগুলো হচ্ছে কি? পজিটিভ। আর নিউট্রন এর কোনো চার্জ নাই। অর্থাৎ বাহিরে যে ইলেকট্রনগুলো থাকবে বাহিরে যে ইলেকট্রনগুলো থাকবে বাহিরে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। ভিতরে প্রোটন এবং নিউট্রন, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ আর নিউট্রনের কোনো চার্জ নাই, আর বাহিরে ইলেকট্রনগুলো চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে পরমাণুর চার্জ হচ্ছে কয় ধরনের? তাহলে একটা পরমাণুতে চার্জ কত ধরনের থাকতেছে? একটা হচ্ছে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আর নিউট্রনের তো কোনো চার্জই নাই, চার্জ শূন্য। তাহলে মোট একটা পরমাণুতে চার্জ হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। পজিটিভটা হচ্ছে প্রোটনের আর নেগেটিভটা হচ্ছে ইলেকট্রনের। এখন একটা যে পরমাণু আছে, এই পরমাণুতে 2টা অংশ আমরা বলছি, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস।
তাহলে এই নিউক্লিয়াসের ভিতরে যেটা, নিউক্লিয়াস যেটা মাঝখানে থাকে, এইটা একটা সুদৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, শক্তিশালী বন্ধনে আবদ্ধ থাকে। এইটা সাধারণত নষ্ট হয় না। তাহলে সুদৃঢ় বন্ধনে যদি আবদ্ধ থাকে, তাহলে কি হবে, এর মাঝখানে যারা আছে তারা বাহিরে যেতে পারবে না, এরা সাধারণত ভেঙে যায় না। কিন্তু বাহিরে যে ইলেকট্রন গুলো আছে, এইগুলো সাধারণত কি হয়, এইগুলাকে প্রেসার দিয়ে ফোর্স করে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। তাহলে এইখান থেকে তাহলে চলমান রাশিকে ইলেকট্রন গুলো কি করতে পারবে, এইগুলা হচ্ছে মুভ করতে পারে, মুভ করে। আর প্রোটন আর নিউট্রন এগুলা কি করতে পারবে না, এগুলা মুভ করতে পারে না, এগুলা একদম ফিক্সড, এই দুইটা একদম ফিক্সড, স্থির অবস্থা। তাহলে এরা যেহেতু নিউক্লিয়াসের ভিতরে থাকে, একটা সুদৃঢ় বন্ধনে আবদ্ধ থাকে, তাই এরা ফিক্সড, এরা কোথাও যেতে পারে না। কিন্তু বাহিরের ইলেকট্রন গুলা চাইলে এগুলোকে প্রেসার দিয়ে বাহিরে নিয়ে যাওয়া যায়, অন্য কোথাও নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে একটা পরমাণুর গঠন আমরা বললাম। কিসের গঠন পড়ছি, পরমাণুর গঠন। ঠিক আছে, এখন এই পরমাণুর গঠনের মধ্যে এইখান থেকেই তোমাদের প্রশ্ন আসে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে কি, বলবে যে একটা অ্যাটমের মূল কণিকাগুলো কি কি, একটা পরমাণুর স্থায়ী কণিকাগুলো কি কি। তাহলে স্থায়ী কণিকাগুলো তিন ধরনের, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, শর্ট কোশ্চেন আসে। তারপরে তোমাকে বলবে যে একটা অ্যাটম কি, চার্জ কি, চার্জ কত ধরনের হয়, একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ হয়, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ। একটা অ্যাটমের গঠন বর্ণনা করো, একটা অ্যাটমের গঠন বর্ণনা করো। তাহলে একটা অ্যাটমের গঠন কি কি থাকে, একটা অ্যাটমের দুইটা অংশ থাকে, একটা নিউক্লিয়াস একটা এক্সট্রা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর এক্সট্রা নিউক্লিয়াসে থাকে ইলেকট্রন। এগুলো থেকে তোমাদের কোশ্চেন আসবে কিন্তু ফাইনাল পরীক্ষায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম, যে একটা অ্যাটমসের দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে থাকে, এক্সট্রা নিউক্লিয়াসে থাকে ইলেকট্রন। এগুলো বিভিন্ন কক্ষে ঘূর্ণায়মান থাকে। ঠিক আছে, আর বাহিরে যারা ঘোরাঘুরি করবে তারা কি সূত্র অনুসারে থাকবে, তাদের সূত্র হচ্ছে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল টু এন স্কোয়ার, ইলেকট্রনের সংখ্যা ইকুয়াল টু এন স্কোয়ার। এই সূত্র মেনে তারা কি করবে, বিভিন্ন কক্ষে ঘোরাঘুরি করবে। ওকে, তাহলে আমরা কি পড়লাম, আমরা একটা ম্যাটেরিয়াল গঠিত হয় পরমাণু দিয়ে, সেই পরমাণুর গঠন পড়লাম। এবং এইখান থেকে আমি বললাম যে সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হয়। তোমরা কি সবাই বুঝতে পারছো কি ধরনের প্রশ্ন হবে? এখন আসো একটা রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে যদি আসে, এই অধ্যায় থেকে যদি কোনো রচনামূলক কোশ্চেন আসে, তাহলে এই কোশ্চেনটাই আসে, এই কোশ্চেনটাই আসে, যে বলবে তোমাকে যে কপার, কপার অ্যাটমস এর গঠন দেখাও, অ্যাটমস এর গঠন বর্ণনা করো। আচ্ছা, কপার না বলে যদি অ্যালুমিনিয়াম বলে, অ্যালুমিনিয়াম অ্যাটমস এর গঠন বর্ণনা করো। রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন যদি এই অধ্যায় থেকে আসে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে দেয়। ঠিক আছে, তোমরা বই যখন কিনছো, বইয়ে কি করবা, বইয়ের শেষে দেখবা যে প্রশ্ন কি কি আসে। বইয়ের শেষে দেখবা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো দেখবা, আরো সহজে ক্লিয়ার হবা। এইখান থেকে যদি রচনামূলক প্রশ্ন আসে, তাহলে তোমাকে বলবে যে কপার অথবা অ্যালুমিনিয়াম। আচ্ছা, কপার না যদি বলে, কপার না বলে যদি বলে তামা, তামার অ্যাটমস এর গঠন বর্ণনা করো, খালি গঠন বর্ণনা করো, তার সাথে সাথে বললো যে ইলেকট্রন বিন্যাস দেখাও, তার সাথে বললো ইলেকট্রন বিন্যাস দেখাও, ইলেকট্রন বিন্যাস সহ। তাহলে আমরা জানি যে একটা অ্যাটমের কয়টা অংশ থাকে, দুইটা অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস একটা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়াস। আসো কেউ অনলাইনে আমার সাথে?
ওকে ওকে, তাহলে দেখো আমাদেরকে এটার জন্য জানতে হবে, কি জানতে হবে, যে কপারের কয়টা ইলেকট্রন আছে আর অ্যালুমিনিয়ামের কয়টা ইলেকট্রন আছে। কারণ আমরা নিউক্লিয়াসের ভিতরে যারা থাকে তাদেরকে দেখাইতে হয় না, আমাদেরকে দেখাইতে হয় কাদেরকে, বাহিরে যারা থাকে তাদেরকে দেখাইতে হয়। তাহলে আমরা যদি একটু দেখি যে আসলে সাপোজ আমরা শুরুতে কপারটা দেখতেছি, কপার, উত্তরে আসতেছি আমরা, উত্তরে আসি, কপার তথা কি তামা, তামা এইটার ইলেকট্রন কয়টা, প্রোটন কয়টা, সেইটা আমাকে জানতে হবে। তাহলে কপারের ইলেকট্রন হচ্ছে, কপার ইলেকট্রন হচ্ছে 29, এটা তোমার জানা থাকতে হবে। হ্যাঁ, একটা কপারের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 29, আর হচ্ছে প্রোটন এবং নিউট্রন মিলে হচ্ছে 65, এটা এসএসসি তে তোমরা যারা সায়েন্স পড়ে আসছো তাদের অবশ্যই জানা থাকার কথা। এই তো, না হলে ওটা ঠাড়া মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, যে কপার মানে 29, 65, এই 29টাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এটাই হচ্ছে প্রোটন সংখ্যা। আর এই উপরে যেটা থাকে এটাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা, এইটা হচ্ছে কি প্রোটন প্লাস নিউট্রন এই দুটার যোগফল। ঠিক আছে, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয় মেবি। তাহলে এটা হচ্ছে কপারের, তাহলে কপারের জন্য কত কত, 29, 65। এখন যদি তোমাকে বলা হয় যে অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 আর হচ্ছে 27, অ্যালুমিনিয়াম হচ্ছে 13 আর 27, তার মানে এর ইলেকট্রন আছে কয়টা, ইলেকট্রন আছে 13টা। আমার ওইটা প্রোটন নিউট্রন কত আছে সেটা আমাকে দেখাইতে হবে না। তাহলে আমরা যদি এখন আসি, তাহলে আমরা যদি এখন অ্যালুমিনিয়াম বা কপারের ক্ষেত্রে আসি, আচ্ছা শুরুতে আগে অ্যালুমিনিয়াম আসি, এটা যেহেতু ছোট, এটাতে আসি। তাহলে অ্যালুমিনিয়ামের মোট ইলেকট্রন আছে কয়টা, তাহলে অ্যালুমিনিয়াম এর মোট ইলেকট্রন 13টি, তাই না? আমরা যদি এদিকে আসি, প্রথম কক্ষে কতটা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষে ইলেকট্রন সংখ্যা 2 × 1² মানে, একটু লিখে দিবা যেহেতু রচনামূলক, তাহলে 2n² মানে 2 × 1² × 2, একটু নাটক ফাটক করলা, বুঝছো? যেহেতু রচনামূলক প্রশ্ন, তাই একটু তুমি একটু গান গল্প লিখে রাখলা আর কি। এইটা হচ্ছে ওই যে আমরা পর্যায় সারণী পড়ছি। হ্যাঁ, 118টা মৌলিক পরমাণু আছে, সেই পরমাণুর পর্যায় সারণীতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ এরকম করে 118টা পরমাণু আছে। তাহলে হাইড্রোজেন হচ্ছে 1, হিলিয়াম হচ্ছে 2, এইভাবে অ্যালুমিনিয়ামটা হচ্ছে 13 নম্বরে, এর পারমাণবিক সংখ্যা 13, আর কপার হচ্ছে 29 নম্বরে, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29, আর এর পারমাণবিক সংখ্যা 29টা মানে এর ইলেকট্রন সংখ্যা 29টা, এর প্রোটন সংখ্যা 29টা। এটা হচ্ছে ক্লাস 9-10 এর বইয়েও ছিল, তোমরা হয়তো ভুলে গেছো, অথবা যদি ভুলে যায় থাকো তাহলে কি করবা, যারা সায়েন্সে ছিল তাদের অবশ্যই মনে থাকবে, কারণ এটা একদম পান্তা ভাত তাদের জন্য। যদি কেউ নন সায়েন্স থেকে এসে থাকো, তাহলে তুমি আজকে থেকে বিশ্বাস করো যে অ্যালুমিনিয়াম মানে 13টা তার প্রোটন। আচ্ছা, এটা ক্লাস 8-এও ছিল, কিন্তু ক্লাস 8-এ কিন্তু ফাঁকি দেওয়ার কোনো অপশন নেই, ক্লাস 8-এও এটা ছিল, কারণ ক্লাস 8-এর ওই যে বিজ্ঞান বইয়ে ছিল, প্রথম 22টা না 23টা ছিল। যাই হোক, তাহলে যাদের জানা নাই তারা এটা কি করবা, যে অ্যালুমিনিয়াম মানে 13 আর 27, এটা ATM একটানা মুখস্থ করে নিবা। হ্যাঁ, ওকে, তাহলে প্রথম কক্ষে ইলেকট্রন সংখ্যা কয়টা হলো, 2টা। দ্বিতীয় কক্ষে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে, 2n², তার মানে 2 × 2 এর উপরে স্কয়ার, কত হয়, 8, 8টা হবে না, 8টা। তাহলে আমার মোট ইলেকট্রন ছিল 13টা, 13টার মধ্যে কয়টা গেল,
10টা গেছে, ফার্স্টে গেছে 2টা, পরে গেছে 8টা, 10টা। তাহলে তৃতীয় কক্ষে ইলেকট্রন সংখ্যা 2n²। তাহলে 2 × 3 এর উপর স্কোয়ার, 18টা। কিন্তু 18টা কি আমার আছে? না, আমি চাইলেও এবার 18টা দিতে পারবো না। তাহলে আমার এবার আর এগুলা হিসেব করে কোনো লাভ নাই। আমাকে এবার কি করতে হবে, আগে আমি মোট ছিল 13টা, আমি আগে দিয়ে এসেছি 10টা, তাহলে এখানে থাকবে আমার কয়টা? 3টা, তাই না? তাহলে আমরা এখন এই যে এটা শুধু ইলেকট্রন বিন্যাসটা দেখাই দিব, যে এই হচ্ছে আমার একটা কি অ্যালুমিনিয়াম, এর হচ্ছে পারমাণবিক সংখ্যা 13, আর ভর সংখ্যা হচ্ছে 27। ঠিক আছে? তাহলে আমরা মাঝখানে এটা যেটা দেখাইছি, এটা কি আসলে? এটা মূলত নিউক্লিয়াসটা না? এটা আসলে মূলত নিউক্লিয়াস, এটা মূলত নিউক্লিয়াস। অ্যালুমিনিয়ামের 13 আর 27, এটা মূলত নিউক্লিয়াস। তাহলে আমাকে এখন নিউক্লিয়াসের ভিতরে কিছু দেখানোর কিছু নাই, আমার বাহিরে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো দেখাই দিতে হবে। তাহলে বাহিরে প্রথম কক্ষে ইলেকট্রন কয়টা থাকবে? তাহলে প্রথম কক্ষটা আমি এরকম করে দিলাম ডট ডট দিয়ে। তাহলে 2টা ইলেকট্রন থাকবে, 2টা ইলেকট্রন থাকবে মানে 2টা আমরা এরকম একটু চিহ্ন দিয়ে দেই যে এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে কয়টা ইলেকট্রন থাকলো? 2টা। তাহলে আমার দ্বিতীয় কক্ষ, আরেকটা কক্ষ আগাইতে হবে। এই কক্ষে কয়টা ইলেকট্রন থাকবে? 8টা। তাহলে 8টা আমি এইখানে দিয়ে দেই 2টা, 1টা, 2টা, এখানে দেই 2টা, 3, 4, 5, 6, 7, 8, এরকম জোড়ায় জোড়ায় দিলাম। তাহলে দেখতে একটু সৌন্দর্য হয় এই আর কি। হ্যাঁ, তোমরা এমনিতে 8টা দিলেই হবে, কিন্তু এরকম করে সুন্দর করে সাজাই দিলে একটু দেখতে সৌন্দর্য বাড়ে। তাহলে এখানে কয়টা ইলেকট্রন থাকলো দ্বিতীয় কক্ষে? 8টা। তাহলে এখন তৃতীয় কক্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, ইঞ্জিনিয়ারিং এর সৌন্দর্য বলে দুনিয়াতে কিছু মার্কস নাই, কিন্তু একটা রুচিশীলতার ব্যাপার আছে। তুমি একটা ইঞ্জিনিয়ার, তোমার একটা রুচিশীলতার ব্যাপার আছে না? এইটার জন্য করবো। বাট হাতের লেখা, সাজানো গোছানো, এগুলোর উপরে ইঞ্জিনিয়ারিং এ কোনো মার্কস নাই। ইঞ্জিনিয়ারিং এ মার্কস টু দা পয়েন্ট। ঠিক আছে? এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তাহলে তৃতীয় কক্ষে ইলেকট্রন কয়টা থাকবে? 18টা তো নাই আমার, কয়টা দিব তাহলে? 3টা। গুড। তাহলে 3টা আমি কোথায় কোথায় দিব? যেখানে খুশি সেখানে দিতে পারি। আমি এখানে একটা দিলাম, একটা এইখানে একটা দেই, আর একটা এখানে দেই। তাহলে মোট একটা সার্কেলের মধ্যে 3টা দিয়ে দিলাম, তাই তো? কথা কি বুঝছি? আমরা কি কথা বুঝছি? তাহলে অ্যালুমিনিয়াম যদি এরকম হয়, তাহলে আমাকে বলো তো দেখি, কপারের তাহলে 29টার ক্ষেত্রে কি হইতো? কপারের ক্ষেত্রে প্রথম কক্ষে কয়টা হইতো? প্রথম কক্ষে 2টা, প্রথম কক্ষে 2টা হইতো না? দ্বিতীয় কক্ষে কয়টা? 8টা। এইভাবে হিসাব করতা। তৃতীয় কক্ষে কয়টা? 18টা। তাহলে কয়টা গেছে? 28টা গেছে। দেখো, ওই যে 2টা, 8টা, 10টা, 10টা আর 18টা কয়টা হয়? 28টা হয়। আমার আছে কয়টা মোট? 29টা। তাহলে চতুর্থ কক্ষে কয়টা পাবো? চতুর্থ কক্ষে তাহলে থাকবে আমার একটা। এবার কি আর সূত্র দিয়ে হবে? না। তাহলে দেখো, সেম টু সেম কি করবা, একটা মাঝখানে একটা সার্কেল দিবা। তাহলে এখানে কপার নাকি 29, 65। তাহলে প্রথম কক্ষে কয়টা ইলেকট্রন দিবা? 2টা। এই জায়গায় একটা দিয়ে দাও, এই জায়গায় একটা দিয়ে দাও নাকি? দ্বিতীয় কক্ষে কয়টা দিবা? 8টা। তাই 8টা দিয়ে দিবা। যেখানে খুশি যেমনে খুশি দ্বিতীয় কক্ষে থাকলেই হয়েছে। হ্যাঁ, ঠিক আছে? তোমার ভোট তুমি দিবা, যাকে খুশি তাকে দিবা, কিন্তু দ্বিতীয় কক্ষে দিতে হবে, শর্ত। তাহলে দ্বিতীয় কক্ষে 8টা হয়েছে না?
জি স্যার। এখন তৃতীয় কক্ষে তাহলে কয়টা দিতে হবে? 18টা। তাহলে 18টা কেমনে দিবা? হ্যাঁ, কিভাবে দিবা? তৃতীয় যে সার্কেলটা আঁকাবা সেই সার্কেলে কয়টা এরকম ইলেকট্রন আঁকাবা? 18টা ইলেকট্রন আঁকাই দিবা। দেখো আমি দিছি এইখানে দুইটা দুইটা চারটা, চারটা হয়েছে না? আমি 8টা আঁকাইছি, 9 10 11 12 13 14 15 16, আর দূরে দিয়ে দাও 17 18। তার মানে চতুর্থ কক্ষে এরকম 18টা ইলেকট্রন থাকলেই হয়েছে। কথা বুঝছো? জি স্যার। বুঝো নাই? আরেকটা কক্ষ বোঝা প্রতিটা কক্ষ বোধে 8টা করে ইলেকট্রন থাকবে। প্রতি কক্ষে 8টা? কখন 8টা থাকে? দেখো একটা প্রত্যেকটা পরমাণু অষ্টক পূরণ অবস্থায় থাকতে চায়। হুম, যদি কখন কখন 8টা থাকবে বলো? যদি সে নেক্সট স্টেপ না পায়। এখানে কি 18টা দেওয়ার মতো কি আর? দেখো তোমার কাছে ধন সম্পদ আছে হচ্ছে 16। দেখো বুঝো, তোমার কাছে ধন সম্পত্তি আছে হচ্ছে 16টা। তাহলে তুমি শুরুতে কয়টা দিবা? দুইটা। তারপরে কয়টা দিবা? 8টা। দুইয়ের পরে 8, দুইয়ের পরে 8, তারপরে কয়টা দিতে পারবা? 18টা কি আছে তোমার? আছে 6টা। তাহলে তুমি দিবা 2 8 তারপরে 6। এখন তোমার কাছে যদি 20টা থাকে তাহলে কি করবা? দেখো যদি 20টা থাকে তাহলে ফার্স্টে দিবা দুইটা, পরে দিবা কয়টা? 8টা। তাহলে কয়টা গেছে? 10টা গেছে। তাহলে আর থাকে কয়টা? আরো 10টা। এইবার তুমি কি করবা? এবার 8টা দিবা, তারপর দুটো দিবা। ডিরেক্ট 10ও দেওয়া যায়, বাট ওটা সাধারণত দেওয়া হয় না। 8টা দুটো দিবা। ঠিক আছে, এই অবস্থা যদি এরকম বিশেষ কোনো পর্যায়ে যায় তাহলে পরমাণুগুলো অষ্টক পূরণ অবস্থায় থাকতে চায়, তখন তুমি দিতে পারো। কিন্তু আমাদের এখানে সূত্র ফলো করে না, কিন্তু ওই যে প্রত্যেক পরমাণু অষ্টক অবস্থায় পূর্ণ থাকতে চায়, সেইটাকে তুমি যদি চাও 8টা যদি থাকে তাহলে তুমি 8টা দিতে পারবে। সাপোজ তোমার কাছে আছে 18টা, বলো আছে 18টা, তখন কি করবা? ফার্স্টে দিবা দুইটা, পরে 8টা, তারপর অবশ্যই 8টা। ওকে, এটা বুঝি। আমরা এখানে আসি। তাহলে তৃতীয় কক্ষে 18টা দিছি, তৃতীয় কক্ষে 18টা দিছি। এখন চতুর্থ কক্ষে কয়টা দিব? একটা। চতুর্থ কক্ষে একটা। তাহলে এরকম দিয়ে একটু মেকআপ টেকআপ করে সৌন্দর্য বাড়াই দেওয়া যাবে না? রচনামূলক প্রশ্ন যদি 7 মার্কের জন্য আসে অথবা 5 মার্কের জন্য আসে, যেরকম মার্ক তার উপর ভিত্তি করে তুমি একটু সৌন্দর্য মেকআপ টেকআপ করে দিবা। এখানে একটু চুনকালি লাগাই দিবা, ওখানে একটু ই করে দিবা, ঘষা মাজা করে দিবা, একটু লেখে টেকে দিবা আমরা জানি প্রতি কক্ষে ইলেকট্রন সংখ্যা 2n², অতএব প্রথম কক্ষে ইলেকট্রনের সংখ্যা 2n², এই সেই দিয়ে দুইটা। এরকম একটু মেকআপ টেকআপ করে সাজাই দিবা। ক্লিয়ার? 8 মার্কস না? গুড। তাহলে একটু লিখে দেওয়া দরকার। একটু সুন্দর করে একটু চিত্রটা সুন্দর করে একটু আঁকাই দিলা। দেখা গেল তুমি হাত দিয়ে ধুমধাম আঁকাই দিছো আমার মতো এরকম যেদিক সেদিক। যদি আসে, যদি প্রথম অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন আসে তাহলে এই দুটার যে কোনো একটা আসবে। তাহলে আজকে আমরা আর আগাতে পারতেছি না, আমাদের আজকের ক্লাস এখানেই থাকবে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটু বেশি করে পড়ার চেষ্টা করবো। আজকে শুরু করতে করতে আমাদের অনেক লেট হয়ে গেছে। তাহলে আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পারছো।